যে আপনাদেরকে একটা প্রশ্ন করি, আচ্ছা বলুন তো, আপনারা কি 2010 সালের আগে স্পেনকে আপনারা তেমন ভাবে চিনতেন? মানে 2010 ফুটবল ওয়ার্ল্ড কাপ নেয়ার পর তারপর আমরা সবাই স্পেনকে চিনেছি জেনেছি। আর 2010 সালের আগে মনে হয় 1986 সালে আপনার স্পেন শিরোপা জিতেছিল, ইউরো শিরোপা, খুব সম্ভাবনা 1986 সালে। এছাড়া কিন্তু স্পেনের আর তেমন কোনো বড় শিরোপা জেতা ছিল না। কিন্তু 2008 সাল থেকে 2026 সাল পর্যন্ত, 2008 আর 10-এর মাঝে স্পেন এত তাড়াতাড়ি এত দ্রুত কিভাবে তাদের এই ফুটবলের পরিবর্তন ঘটিয়েছে, ওইটা নিয়ে আজকে আপনাদের সাথে একটু খণ্ডচিত্র আলোচনা করবো। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে ভালোবাসা দিয়ে আমাকে উৎসাহিত করে যাবেন। দেখেন, স্পেনের বার্সেলোনার বিখ্যাত ক্লাব, সেখানে লা মাসিয়া একাডেমি সবচেয়ে স্পেনের সফল দলগুলোর মধ্যে মেরুদণ্ড হয়ে উঠেছে। 2008 ও 2012 সালে টানা দুটো ইউরো এবং 2000 সালের বিশ্বকাপ জয়ী দলের কার্লোস পুয়েল, জেডার পিকে, জর্দি আলবা, জাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তা, পেদ্রো সহ লা মাসিয়া থেকে উঠে আসা কয়েকজন ফুটবলার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। একবারে বিশ্বকাপ স্পেন দলে বার্সেলোনা আর্য খেলোয়াড় ছিলেন, আর ফার্মিন লোপেজ চোটে না পড়লে সেই সংখ্যা হতো 9। নারী দলও বার্সেলোনার প্রভাব চোখে পড়ার মতো। তবে স্পেনের সাফল্য শুধু বার্সেলোনার অবদান বলে ব্যাখ্যা করলে অন্য একাডেমিগুলোর প্রতি অবিচারই করা হবে। তবে এই জায়গায় বার্সেলোনার মানে স্পেনের জাতীয় দলে আপনার বার্সেলোনার প্লেয়ার বেশি থাকে, তারপর অ্যাথলেটিকো মাদ্রিদ, তারপর রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ থেকে খুব কম আসে, বার্সেলোনা থেকে বেশি আছে। তারপর স্পেনের ফুটবল দর্শনও বার্সেলোনা থেকে অনুপ্রাণিত হলেও সেটি জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত হয়েছে উন্নত কোচিং, ধারাবাহিক বয়সভিত্তিক উন্নয়ন, ফুটবল ফেডারেশনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং অন্যান্য ক্লাবের অবদানে। যেখানে বাকি সব ক্লাবের একই রকম অবদান আছে, ব্যক্তিগত নৈপুণ্যের বদলে দলগত শক্তির উপর আস্থা রাখা স্পেনের সাফল্যের অন্যতম কারণ। যেমন এবারে বিশ্বকাপে আলোচনা কেন্দ্রবিন্দু ছিলেন লিওনেল মেসি, তারপর নরওয়ের আর্লিং হল্যান্ড, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, ইংল্যান্ডের জুড বেলিংহামের মতো ফুটবল তারকারা। কিন্তু শেষ পর্যন্ত শিরোপা জিতে গেল দলগতভাবে অন্যের উপর ভরসা করা, ফুটবলের উপর ভরসা করা স্পেন। স্পেন কি কারণে এত তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারলো? দেখেন, স্পেন আর্জেন্টিনাকে ফাইনালে 1-0 গোলে হারিয়েছে, এটা আমরা সবাই জানি। তবে ম্যাচের 106 মিনিটে ফেরান তোরেসের গোলে আর্জেন্টিনাকে লিড দিয়েছে স্পেন, আর আর্জেন্টিনা ওখান থেকে বের হতে পারেনি। তবে স্পেনের বার্সেলোনা যেভাবে প্লেয়ার গুলার তৈরি করে বিভিন্ন দেশ থেকে এনে, এটা মেসির ঘটনা তো ভালো করে জানেন। মেসিকে যখন সাইন করানো হয়েছিল, একটা টিস্যু পেপারের উপর সাইন করে মেসিকে এনে তৈরি করেছিল। এক সময় তো সবাই বলতোই যে মেসি শুধু বার্সেলোনার প্লেয়ার, মেসি আর্জেন্টিনার প্লেয়ার না। বার্সেলোনার হয়ে সব শিরোপা জিতা অর্জন করেছে, কিন্তু আর্জেন্টিনার হয়ে কোনো শিরোপাই মেসির ছিল না। এটা কিন্তু আসলে ঠিক ছিল। কিন্তু যখন বার্সেলোনা ছেড়ে দিল মেসি, তখনই মেসি তার আর্জেন্টিনার দলের সাফল্য পেতে শুরু করলো। এতেই ভালো করে বোঝা গিয়েছিল যে অনেক দল, বিশেষ করে বড় বড় দলগুলা জাতীয় দলের হয়ে প্লেয়াররা খেললে তাদেরকে কিছুটা চাপে রাখে, কারণ যাতে প্লেয়ারের ইনজুরি না হয়। প্লেয়ারের তারা যখন সেল করবে, তখন প্লেয়ারের যদি ইনজুরি হয় বা ফর্ম না থাকে, তখন সেল ভ্যালু বাজারে কমে যাবে। এগুলা মিলেই বিভিন্ন চিন্তা ভাবনা করে ক্লাবগুলা একটা বোতলবন্দি করে রাখে প্লেয়ার গুলারে। তারা মানে ন্যাশনাল টিমে যে ওইভাবে নিজেকে মেলে ধরতে পারে না। যারা মেলে ধরতে পারে তারাই আপনার সাকসেস হয়। যেরকম ইউরোপিয়ান ক্লাব গুলা দেখবেন, জার্মানের ক্লাব গুলা যেরকম বরুসিয়া ডর্টমুন্ড বা ইয়েগুলা, ওই যারা একসাথে ভালো খেলে তারাই কিন্তু এক ক্লাবের বেশি প্লেয়ার, একটা জাতীয় টিমের প্লেয়ার যখন একটা ক্লাবে বেশি থাকে, ওই দলগুলোই ভালো করে ফুটবল ওয়ার্ল্ড কাপে যে। এই একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন যে বিভিন্ন দেশের যেরকম খেলে ওইগুলা কিন্তু তত সুবিধা করে না, কারণ তাদের বন্ডিং বা এক থাকে না। এই কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে।